এরপরে একটা দেশি মুরগির ডিম, এটা ডিম যে দেশি মুরগি হোক আর হাঁসের হোক দিলেই হবে, হাঁসের দিলে আরো ভালো, একটু ফুটে দিলে হবে। প্রথম এটা দেখেন এরকম ছিদ্র করে এই যে তরল অণুজীব যখন ভিতরে চলে যাবে এবং এটা প্রসেস তার মাটির পাত্রের মধ্যে পানি রাখা হয়েছে। মূলত এখানে কি পানি সেই বিষয়ে কিন্তু আমার জানা নেই। এখানে কি রাখা হয়েছে? আমি যতটা জানি যে আপনি একজন উচ্চ শিক্ষিত, যোগাযোগ এবং সাংবাদিকতায় উচ্চ শিক্ষা লাভ করেছেন। তো আপনি উচ্চ শিক্ষা লাভ করে এই কৃষি খামার কেন গড়ে তুলেছেন এবং এখানে কি শিক্ষা দিচ্ছেন আপনি? দেখুন, এই মুহূর্তে পৃথিবীতে যারা আছে তাদের জন্য সবচেয়ে জরুরি কাজ রাসায়নিক সার, পেস্টিসাইড, হরমোন এগুলোকে প্রতিরোধ করা এবং মানুষের জন্য, সব প্রাণের জন্য নিরাপদ খাদ্য উৎপাদন করা। সেই জরুরি কাজটাই আমি করতেছি। আমি কোথায় পড়ালেখা করছি, কী করছি, এগুলো আসে যায় না, কিন্তু দুনিয়াতে এই মুহূর্তে যারা বেঁচে আছে তাদের জন্য এটা জরুরি কাজ, আমি সেই জরুরি কাজটাই করতেছি। দেলোয়ার জাহান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে উচ্চশিক্ষা লাভ করেও বিলাসবহুল জীবনের কথা চিন্তা করেনি। চিন্তা করেছেন প্রাণ ও প্রকৃতির কথা। তাই প্রাণ প্রকৃতির সুরক্ষার জন্য মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার বালিয়াখুড়া ইউনিয়নের কাউটিয়া গ্রামে গড়ে তুলেছেন প্রাকৃতিক কৃষিকেন্দ্র। আমাদের সকলের সুস্থতার জন্য চাই নিরাপদ খাদ্য, আর নিরাপদ খাদ্যের জন্য চাই রাসায়নিক সার, বিষমুক্ত কৃষি। তাহলে আসুন দেখি প্রাকৃতিকভাবে সার তৈরির পদ্ধতি এবং আমরা নিজেরাও এই পদ্ধতি গ্রহণ করে নিজে সুস্থ থাকি, পরিবারকেও সুস্থ রাখি। অত্যন্ত সুন্দর পরিবেশ এই প্রাকৃতিক কৃষি খামারের। বাঁশ, কাঠ, ছন ইত্যাদি এই প্রকৃতির যে উপাদান, সেই উপাদানের তৈরি এই প্রাকৃতিক কৃষির সব ঘরগুলো। এই প্রাকৃতিক কৃষির এই ঘরগুলোতে নেই তেমন কোনো ইট বালুর ছোঁয়া। দর্শক, আমরা এখন যেখানে এসেছি এখানে প্রশিক্ষণ করানো হচ্ছে কৃষি জমিতে আবাদ করার যে সার তারা প্রাকৃতিক উপায়ে তৈরি করে, সেই সার তৈরি করার যে প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণ দেখার জন্য আমরা এখানে চলে এসেছি। দেখতে সঙ্গে থাকুন। ফার্স্ট আদি জ্ঞান অণুজীব কালচারটা কিন্তু এখানকার আদি কৃষকরা করত। একটু পচে যাওয়া পানি গাছের গোড়ে ঢেলে দিলে, অন্য জায়গায় কিন্তু ঢালবে না, ফেলে দেবে। মানে কি ওর মধ্যে কালচার হয়ে গেছে, এটা ফেলে দেবে, এই ভূমি সবকিছু মিশানো। এইবার আমরা দেখি একটু পদ্ধতিগত জায়গায় যেয়ে দেখি। আমরা একটা 200 লিটারের পাত্র, মানে 100 লিটারের পাত্রের হিসাব করি। 100 লিটারের যদি পাত্র হয় তাহলে আমরা একটা ডিম ভেঙে দিব। দেখি লিখি নাকি এটা কত লিটার, 50? আমরা 30 লিটার ধরে নিলাম। 30 লিটার ধরে নিয়ে এটা আমরা তাহলে আপনি দেন, ওই খোল দেন। 30 লিটার হইলে পারে আপনি খোল দিবেন হচ্ছে 350 গ্রাম মতো। 300 গ্রাম খোল দেন। মানে কত লিটারের মধ্যে? 100 লিটারের জন্য 100 লিটারের জন্য 1 কেজি খোল। 100 লিটার আর 300 গ্রাম সরিষার খোল। আমরা এখানে 30 কেজির মাপে করতেছি। 30 কেজিতে খোল দিব, চোখের মধ্যে যাবে, পুরো চোখের মধ্যে যাবে। আমরা ওইটাও 300 গ্রাম মতো। 300 গ্রাম 300 গ্রাম দেন। আর 300 গ্রাম দিয়েছি। এটা কি কুড়া? কুড়া ওটা এই 100 কেজিতে 1 কেজি হবে। কুড়া কতটুকু? মানে কুড়া 300 গ্রাম। 100 কেজিতে 1 কেজি লিখে রাখেন। মানে 100 কেজিতে 1 কেজি। 1 কেজি রেখে রাখেন। এবার দেন গুড় দেন। এখন দিব চিটা গুড়। চিটা গুড় না, আপনার যে কোনো ধরনের গুড় দিলে হবে। লালি যেটা বলে, লালি 300 গ্রাম। 100 কেজিতে 1 কেজি নাকি? এটা কত গ্রাম দিলেন? এটা 300 গ্রাম। কম বেশি হলে 300 গ্রামই দিন। 300 গ্রামের মতো দিয়েছি আমরা। এটা হলো লালি ডবল কই। আপনি এখানে আখের গুড় ব্যবহার করতে পারেন। এটা কি? বেসন। এটা হলো বেসন। বেসন 1 কেজি দিয়ে আধা কেজি বেসন দিলে হবে 100 কেজিতে। 100 কেজিতে হাফ কেজি বেসন। 30 কেজিতে তাহলে 150 গ্রাম। 30 কেজিতে 150 গ্রাম বেসন দেন, একটা ডিম ভেঙে দেন।
ডিম ভেঙে দেন। এরপরে একটা দেশি মুরগির ডিম। এটা ডিম যে দেশি মুরগি হোক আর হাঁসের হোক দিলেই হবে, হাঁসের দিলে আরো ভালো। হাঁসের ডিম দিলে আরো ভালো হয়। ডিমের খোসাও দিয়ে দেন 100 কেজিতে। না ডিমের কোনো দরকার নেই, এই হবে না। দিয়েছে এরপর দিয়েছি ডিম। গোবর দেন। কাঁচা গোবর, এরপর হলো কাঁচা গোবর, দেশি গরুর গোবর যদি হয় তাহলে অনেক ভালো। সবসময় দিন। না দিতেন কাঁচা গোবর, কেজিটি নাকি কাঁচা গোবর কতটুকু দিব ভাইয়া? কেজিটি নাকি এখানে কেজিটি নাকি 10 কেজি দিলে হবে, 10-11 কেজি দিলে হবে। এর মধ্যে 100 না কেজিতে 10 কেজি। টাকা দিয়ে না। 3 কেজিতে 3 কেজি। এটা যদি আপনার গোবর না থাকে, অনুমোল ভাই গরু নেই গোবর নাই, তাহলে কম্পোস্ট দিবেন। আচ্ছা 100 কেজিতে 10 ঠিক কেজি আছে, এটা যে গোবর দিতে হবে বাধ্যতামূলক এরকম না, কম্পোস্ট দিবেন। ঠিক আছে, আর কারো গোবর যদি না থাকে গোবর না থাকে তাহলে সে কম্পোস্ট ব্যবহার দেন। করবে। কি দেন? এটা হলো চাল চাল ধোয়া ধোয়া পানি, পানি। লাল দেন চাল একবার। ধোয়া পানি, দেশি জাতের চাল, আমন ধোয়া পানি। এটা মিলেই 1 লিটার হবে সব মিলে। চাল দেওয়া পানি একটা দিলাম, একটা আইডিয়া করে। কয়েকদিনের পানি জমিয়ে তারপরে দেওয়া যাবে? একদিন একটা দিলে হবে। এবার এটা একটু চাল দেওয়া পানির কোনো রেশিও নাই না ভাইয়া? ঘোল দেন। এবার হলো ঘোল। ঘোল খুব কম দেন, টক দই দিলে হবে, ঘোল দিলে হবে, আপনার জন্য যেটা ঘোল সুবিধা অথবা হয়। টক দই। এটা কি নিজেদের তৈরি করা? কতটুকু দেয় 100 কেজিতে? 100 কেজিতে দেন একটু। এইটা বীজ অথবা আপনি একটুখানি দিলে হবে। 100 গ্রাম 100 গ্রাম। ঘোল ঘোল এটার মূল উদ্দেশ্য হলো একটা বীজটা দিলাম, ওখানে বীজের থেকে অনুপ্রাণ তৈরি হবে। এটা কি এক দিচ্ছেন? কাপ দিবেন, 1 কাপ দিবেন সর্বোচ্চ। ভাই 100 কেজিতে এটা কতটুকু? enzyme। ঘোলটা কতটুকু ভাইয়া? এটা এনজাইম দেন। এই এনজাইমটা তৈরি করার পদ্ধতি কি ভাইয়া? ওইটা পরে কথা বলবো আমরা এনজাইম নিয়ে। আচ্ছা ঠিক আছে, আমরা রাখবেন। পরবর্তী আটকানো সেশনে এনজাইম তৈরি করার পদ্ধতি এটা কি দিলাম? এটা মিষ্টি ফলের এনজাইম। এনজাইম ওইটা দেন। এটা নদীর পানি। না এটা তালের রস। ও আচ্ছা, এটা হচ্ছে তালের রস। তালের রস। তালের রস এটা হয়ে গেছে। হ্যাঁ, এটা তালের রস। এই কি পুরানো রস হতে হবে? একদম পুরানো রস। মানে দিলে ভালো, না দিলে না থাকলে দিবেন না। তালের আমার রস কাছে কত? আছে, আমি দিচ্ছি। 50 ml। হ্যাঁ 40 হবে নাকি? তুমি নাড়াচাড়া করো না বাবা। এনজাইমটা কত? মাটি দেন, মাটি দেন। এটা কোথাকার মাটি? এই মাটিটা কোথাকার? এই মাটি মাটি দেই নে অন্যবাদ জায়গা। অনাবাদি আছে। অনাবাদি জায়গার মাটি। অনাবাদি ভিটার মাটি। আর এটা করে নাই। আবাদি মাটি। আবাদি আচ্ছা। এটা হলো আবাদি মাটি। আবাদ মাঠে যে জমিতে আপনি দিবেন সেই জমির মাটি, ভিটার মাটি বা বটগাছের মাটি, ওয়াইল্ড মাটিটা দিবেন। হয়েছে? সব দেওয়া হয়েছে? দেন এবার এরপরে এখন ভালোভাবে এটা নাড়া দেওয়া হচ্ছে। আমাদের লেন্সু ভাই আমাদের সহযোগিতা করতেছেন নাড়া দিয়ে। এখানে না বাবা, পানি দেন, আরো পানি দেন। এটা 8 থেকে 10 দিন রাখতে হবে না ভাইয়া? একটু ফুটে দিলে হবে। প্রথম ভ্যাকুয়াম করে রাখতে হবে নাকি? ভ্যাকুম করাও যায়, ভ্যাকুম ছাড়াও করা যায়। চাইলে মুখ এটা দেখেন দুধের সর পড়ে যাবে উপরে, সাদা দুধের মতো সর পড়ে যাবে। এইটা 100 লিটার 1 বিঘা জমিতে একবার। এটা কি ভালো করে ঢেকে রাখতে হবে না এইভাবে খোলা থাকবে? এটা চট দিয়ে ঢেকে রাখলে হবে, দেওয়ার আগে খুলে রাখলে হবে। কয়দিন রাখতে হবে? গরম বেশি পড়লে 3-4 দিনে ফার্মেন্টেশন উপর এটা নির্ভর হলো করে। আপনার মাটির জৈবতা বাড়াবে এবং হরমোনের ধান খেতে ধান চাষের আগে 15 দিন আগে এবং ধান চাষের লাগানোর 15 দিন পর, তারপর প্রতি মাসে একবার ছিটাই দিতে হবে। ছিটিয়ে দেন, আর পানি যাচ্ছে সেখান থেকে ঢেলে দেন। আমরা একটু আরেকবার মনোযোগ দিই, নিজেদের আলাপের বাইরে আরেকবার একটু মনোযোগ দিই। আমরা কি কি দিলাম একটু কেউ একজন বলেন কি কি আমরা দিচ্ছি এখানে। ধানের তুষ, খোল, দেন ঢেকে রাখেন। তারপরে বেসন, তারপরে ডিম, এনজাইম, তারপর অনাবাদি জমির মাটি, চিটাগুড়, তালের রস, ঘোল বা টক দই, দেশি গরুর কাঁচা গোবর, আর নদীর পানি, চাল ধোয়া পানি। আমরা কি কি দিচ্ছি প্রথমে? আমরা ডিম দিচ্ছি, তাই না? একটা ডিম দেওয়া হয়েছে। ডিম হচ্ছে সালফারের, ডিম কাঁচা ডিমে প্রচুর পরিমাণ সালফার থাকে, হাঁসের ডিমে সালফারের পরিমাণ বেশি থাকে। তাহলে সালফার আমার জমির জন্য প্রয়োজন। সালফার খুব কম প্রয়োজন হয় ফসলের, কিন্তু সেটা না দিলে আবার ডিস্টার্ব করে, গাছে নানা ধরনের রোগ বালাই চলে আসে। তাহলে সালফারের জীবাণুগুলো তৈরি হবে, সালফারের অণুজীবগুলো এখানে তৈরি হবে। তারপরে আমরা কি দিলাম? খোল দিলাম। খোল নাইট্রোজেনের সোর্স হিসাবে, নাইট্রোজেন যেসব ব্যাকটেরিয়াগুলো ফাংশন করবে তাদের জন্য খোল দেওয়া আছে। খোলের ফসফেট, পটাশ এগুলো একটু একটু করে আছে, নাইট্রোজেনের পরিমাণ কন্টেন্ট অনেক বেশি। তারপর আমরা কি দিচ্ছি? কুড়া দিচ্ছি, তাই না? কুড়া দিচ্ছি, ওইটাও জৈব কন্টেন্ট হিসাবে।
এটা যেন পচে সারে কনভার্ট হয়। আপনারা জানেন যে অণুজীব হচ্ছে সবসময় অর্গানিক ম্যাটারকে ভেঙে দেয়। বাংলাদেশের এই কন্ডিশন, এই আবহাওয়া, তাপমাত্রা, বৃষ্টি, এটার কারণে আমাদের এখানে এই অর্গানিক ম্যাটারের পরিমাণ অনেক বেশি বাড়বে না কখনো। পাঁচ হয়তো সর্বোচ্চ যাবে এবং অর্গানিক ম্যাটার কম হইলে 5 থেকে নেমে আসবে, কারণ ব্যাকটেরিয়াগুলো ভেঙে কমাই ফেলবে, অর্গানিক ম্যাটারকে ভেঙে ফেলে সবসময় এই আবহাওয়ার জন্য। এই জন্যই আমরা গোবরটাও দিছি, কারণ ওর তো খাবার লাগবে, অর্গানিক ম্যাটার লাগবে। গোবরের মধ্যেও প্রচুর জীবাণু আছে, যদি গোবর আমরা না দিতে পারি তাহলে আমরা অন্য কোনো কম্পোস্ট দিব। আমরা এরপরে কি দিলাম, এরপর কি দিছি, গুড় দেওয়া হয়েছে, তাই না? গুড় মূলত ব্যাকটেরিয়া গুলোকে আরো বেশি সমৃদ্ধ, ওই যে আমরা বলছিলাম ওখানে যে সে গ্লুকোজ খায়, মিষ্টি জিনিস খায়, তাগুলো আবার মিষ্টি জিনিস দেওয়া হয় যেন এটা দ্রুত করে, মানে দ্রুত যেন এটা ফাংশন করতে পারে, এই জন্য গাজন প্রক্রিয়া ঘটে। চালের কুড়াটা অর্গানিক ম্যাটার, চালের কুড়াতে নানা ধরনের থাকবে। আর কি আছে, আর কি দিলাম, চাল ধোয়া পানি দিছে। চাল ধোয়া পানিতে আমাদের ন্যাচারাল ইস্ট থাকে। ইস্ট মানে যে ফুলাই, রুটি ফুলাই, পাউরুটি, মাথাটা বাঁচা গেল, শব্দটা খুব ডিস্টার্ব হয়। তাহলে আমরা কি দিলাম, চাল ধোয়া পানি। তো আপনি যদি আমি বলি ভাই ইস্ট কিনে দেন এর মধ্যে, তাহলে তো অনেক ঝামেলার কাজ। ইস্ট কোথায় পাবেন, সেটা কি আসলে ইস্ট কিনা, নানান ক্যাসাল। তাহলে চাল, যদি এটা আপনার দেশি চাল আপনার কাছে থাকে, দেশি চাল কিছুদিন রাখার পর ওর মধ্যে হাত ঢুকাই দিবেন, হাতে দেখবেন সাদা সাদা লেগে যাবে, পাউডার লেগে যাবে, ওইটা আসলে ন্যাচারাল ইস্ট। এটা যদি না করে আপনি যদি আঙুর ফলেও দেখবেন সাদা সাদা লেগে থাকে, ওইটা কিন্তু ন্যাচারাল ইস্ট। আবার মিষ্টি কুমড়ার গায়ে সাদা হয়ে যায়, ওইটাও ন্যাচারাল ইস্ট, ওইটাও আপনি এখানে ব্যবহার করতে পারেন আপনার জন্য যেটা সুবিধা হয়। চাল ধোয়া পানি আমাদের জন্য সহজ, আমরা চাল ধোয়া পানি দিলাম। আর কি দিছি আমরা এনজাইম দিছি, তাই না? এনজাইম দিলে ওইটা হচ্ছে অর্গানিক অ্যাসিড এনজাইম, সবকিছু খুব দ্রুত গতিশীল করবে, সমস্ত এখানে যে বিক্রিয়াগুলো ঘটবে সেগুলো খুব দ্রুত গতিশীল করবে। আর কি দিলাম, তালের রস দিলাম, ওইটা কিন্তু গুড়, এক ধরনের মিষ্টি জাতীয়। তালের রস আছে, আমি এটা ব্যবহার করলাম, কারণ তালের গাছের গোড়ায় যে ধরনের ব্যাকটেরিয়া থাকে সেটা এখানে হয়তো ফাংশন করবে। তাল যেহেতু আমাদের এখানে পজিটিভ এনার্জির গাছ, শক্তিশালী গাছ, সেটা দেওয়া হলো। আমরা ঘোল দিলাম, মানে ইয়ের ব্যাকটেরিয়াকে, দইয়ের যে ব্যাকটেরিয়া, দইয়ের ব্যাকটেরিয়া কি, ল্যাক্টোব্যাসিলাসটাকে এখানে সমৃদ্ধ করার জন্য আমরা দইটা দিলাম। দই আবার ক্যালসিয়াম আছে, ক্যালসিয়াম সমৃদ্ধ যেসব ব্যাকটেরিয়া আছে তারা দইটা পছন্দ করে। পাওয়া না গেলে দই দেওয়া যাবে, টক দই দিলে হবে। তাহলে এই হচ্ছে। আর আমরা জমির মাটি দিলাম এই জন্য যে জমিটাতে আমরা দিব, সেখানে যে ব্যাকটেরিয়া আছে সেটা যেন এখানে কালচার হয়। আমরা যদি শুধুমাত্র অন্য জায়গার মাটি এখানে দিই, তাহলে এখানে যে ব্যাকটেরিয়া কালচার হবে এইটা আমার জমিতে ফাংশন নাও করতে পারে, উল্টা রিয়াক্ট হতে পারে। সেই কারণে জমির মাটি দেওয়া, একটা ভিটার মাটি দেওয়া, দুইটাই হচ্ছে। দইয়ে যেমন আগের একটু দেয়, বীজ দেয়, ওই এই মাটিগুলো আসলে বীজ মা। তো এইটার আমি যে ছবি আপনাদের দেখালাম, ওইটার 7-8 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, গরমের কম সময় লাগে, শীতের দিন বেশি সময় একটু এরকম করে ঢেকে লাগে। এইটা হচ্ছে অক্সিজেনের উপস্থিতি। আর একটা সিস্টেম আছে হচ্ছে ঢাকনাটা আটকায় দিয়ে এখানে একটা পাইপ ঢুকাই দিন, ওই পাইপটা নিয়ে একটা ছোট বোতলের, এই যে বোতলের মধ্যে পানির মধ্যে দিলে হবে, যে কোনো গ্যাস হইলে বোতলের পানির ভিতর দিয়ে গ্যাসটা বুদবুদ আকারে বের হয়ে যাবে, যেন কোনো গ্যাস নতুন করে ঢুকতে না পারে। পরে বুঝতে না পারলে আমি ছবি আঁকায় আপনাদেরকে দেখাই দিব না, ঠিক আছে? এবং এইটা একটু ছায়া জায়গায় রেখে দিই, রোদে রাখা যাবে না, একটু ছায়া জায়গায় রেখে দিলে প্রথম 1-2 দিন একটু যদি ঘুটা দেন, মানে একটু নাড়াচাড়া করেন, দ্বিতীয় দিন থেকে আর এগুলো নাড়াচাড়া করার দরকার নেই। 4-5 দিন পরে এসে দেখবেন যে এটা দইয়ের মতো একটা স্তর হয়ে গেছে। আরো 15-20 দিনে এসে দেখবেন যে এটা ঘন হচ্ছে। 3 মাস পরে এদের দেখবেন এখানে কিছুই নেই, শুধু ভিতরে এই পুরো পানির মধ্যে শুধু গাছ হয়ে আছে। আমরা প্রথম যখনই সর পড়বে তখন আমরা এটাকে ব্যবহার করবো। আমরা যদি মনে করি যে এটা সরাসরি গাছে স্প্রে করব, তাহলে এটাকে সেকে এর সাথে 6 থেকে 9 গুণ পানি দিব। 6 থেকে 9 গুণ, 9 গুণ হচ্ছে 9 গুণ দিলে একটু ঝুঁকি কমে যায়, অনেক গাছ আবার সহ্য করতে পারে না।
9 গুণ পানি দিবেন, 1 লিটার সাথে 9 লিটার পানি দিয়ে 1:9 হবে। এটা থেকে স্প্রে করে দিতে পারেন, গাছের গোড়ায় দিতে পারেন, ধান খেতে পানির সাথে দিতে পারেন, চাষের আগে জমির মধ্যে ছিটাই দিয়ে চাষ দিতে পারেন। আপনি যেভাবে দিতে পারেন। আপনি যদি মনে করেন যে ভাই এগুলো আমার অনেক সমস্যা, আমি এগুলো কিচ্ছু করবো না, তাহলে গোবরের গাদার মধ্যে চলুন, গোবরের গাদার মধ্যে কিভাবে। আর এটার একটা হচ্ছে যে সার হিসাবে ব্যবহার করবেন, গাছের উদ্দীপক হিসাবে ব্যবহার করতে পারেন, এবং এটা পোকা তাড়াতেও ব্যবহার করতে পারেন। স্প্রে করলে পোকাটা চলে যাবে। তাহলে একই সাথে এটা 3 রকমের কাজ এটা ব্যবহার করতে পারবে। আবার যদি মাছ চাষ করতে যান, মাছ চাষে মানে সেশন আছে তখন আমরা বলবো। তারপরেও মাছ চাষ করতে গেলে জমিতে এই মানে পুকুরের পানিতে উদ্ভিদকণা এবং প্রাণীকণা বাড়ার জন্য সকাল 10টার আগে, মানে ওই সূর্য তেজ দেওয়ার আগেই পুকুরের পানিতে এটা ছিটাই দিতে হবে মাছ ছাড়ার আগে। তাহলে 15-20 দিনের মধ্যে পুরো পুকুরে অণুজীব এবং উদ্ভিদকণা প্রাণীকণা বেড়ে যাবে। এরপরে আপনি মাছ ছাড়বেন, খাবার কম লাগবে, বাইরের খাবার দেওয়া লাগবে না, মাছের রোগ বালাই হবে না। পুকুরে কতদিন পর পর দেওয়া যাবে? প্রথমবার দিলেই হবে? 1 মাসে 1 দিন। এই যে এইটা ভরে নিয়ে আসেন, পানি নিয়ে আসেন। এই আসেন, আমরা সবাই এদিকে আসি। এরকম ছিদ্র করে এই যে তরল অণুজীব যখন পড়ে যাবে, 8-10 দিন হয়ে সর পড়ে যাবে, ওইটা নিয়ে এসে এর মধ্যে ডাইরেক্ট ঢালতে থাকবেন। এই ছিদ্র করে করে 3-4 দিন পর পর 15 দিনের মধ্যে এইটা পচে সার হয়ে যাবে, আপনার যত গোবরই থাক না কেন। এইবার জমিতে দিয়ে দেন। একটা গোবর এরকম ফেলে রাখলে পচতে 6 মাস সময় লাগে কমপক্ষে। আর এটা দিলে কয় দিনের মধ্যে হয়ে যাবে? এটা 15 দিনের মধ্যে পচে যাবে। এই ছিদ্র করে ঢালতে হবে, উপরে ঢাললে কিন্তু সব জায়গায় যাবে না। ছিদ্র করলে ওই অণুজীবটা ভিতরে চলে যাবে এবং এইটা পচে সার কনভার্ট হয়ে যাবে। এইটা হচ্ছে যে জৈব সারটাকে যেটা তৈরি করলেন না 8 দিন পরে যেটা রেডি হবে। এখানে গোবরের সাথে আর কোনো কিছু আছে? ছাই, ছাই না? এটার পরিমাণ কেমন ছাইয়ের আর গোবরের? গোবর অর্ধাবর্ধি না? না, ছাই খুব কম। ছাই কম। বাড়িতে যতটুকু ছাই উৎসৃষ্ট হয় ততটুকু। আপনার বাড়িতে যদি গরু থাকে তাহলে এরকম করে সিস্টেম করে নেবেন। সিস্টেম করে নিয়ে গোবরটাকে 15-20 দিনের মধ্যে সারে কনভার্ট করে ফেলবেন এবং খুব সমৃদ্ধ সার। শুধুমাত্র গোবর থেকে অণুজীব যখন কালচার করে দিবেন, এটা অনেক বেশি শক্তিশালী হবে, 2 গুণ থেকে 3 গুণ শক্তিশালী সারে রূপান্তরিত হবে। এখানে দেখা যাচ্ছে কয়েকটি মাটির পাত্রের মধ্যে পানি রাখা হয়েছে। মূলত এখানে কি পানি সেই বিষয়ে কিন্তু আমার জানা নেই। এখানে কি রাখা হয়েছে? এই জায়গায় সার রাখা হয়েছে। সার? এটা কলার চুষা। কোনটায়? এইটা কলার চুষা। কি কলা? আর গুড়। কি গুড়? যে কোনো কলা হইলে। আর এই যে এটার মধ্যে সবজি কলা, এটা আখের গুড়। এটা দিলে বেল শুট। বেল শুট বলতে? কাঁচা বেল শুকিয়ে হ্যাঁ কি করছে, শুকিয়ে এই করছে কাইটা কাইটা কাঁচাটা শুকিয়েছে, কিনে শুকিয়ে বেল শুট হয়েছে। এটা ও আচ্ছা, নিয়ে আসেন তাহলে দেখি কি করা হয়। আসলে মাছ। মাছ? কি মাছ? এটা যে কোনো গুড়া মাছ, ছোট মাছ পচানো হচ্ছে। ছোট মাছ পচানো হয়। আচ্ছা, নিয়ে আসেন, সার হবে। নিয়ে আসেন দেখি কি সার বানানো হচ্ছে। তো দর্শক, আমরা এখানে বেল শুটকি, মাছ পচানো এবং কলা পচানো যে পানি, সেগুলো আমরা নিয়ে দেখব এগুলো দিয়ে কি তৈরি করা হয়। পাবেনই 10 কেজি পানির মধ্যে আধা কেজি বেল শুট। আধা কেজি বেল শুট, 250 গ্রাম গুড়। 250 গ্রাম গুড়। গুড় 250 গ্রাম। এটা একটা মাটির পাত্রে রেখে, মাটির পাত্র পরে দেখে আসেন, ওখানে মাটির পাত্র আছে। যদি মাটির ভিতরে গেড়ে রাখেন, মাটির নিচে গেড়ে রাখেন, তাহলে এটা ধরেন মুখটা উপরে থাকলো, নিচে মাটির মধ্যে থাকলো, তাহলে টেম্পারেচারটা টেম্পারেচার থাকবে, খুব হট থাকবে না, মোটামুটি একটা টেম্পারেচার থাকবে। এইটা যদি আপনি 90 দিন রাখেন তাহলে এটা খুব শক্তিশালী এনজাইমের মতো হয়ে যাবে, পটাশের এনজাইম তৈরি হয়ে যাবে। আর যদি আপনি অতদিন রাখতে না পারেন তাহলে কম দিন রাখবেন,
যত কম রেখে আপনি জমিতে দিতে পারেন। এই দেখেন এগুলো সবই কিন্তু লালচে, যত ধরনের লাল ঘাস আছে, কচুরিপানার নিচের দিকে লাল ছোপ আছে, লাল যত ধরনের লাল শাক, এগুলোর মধ্যে পটাশ সমৃদ্ধ। এটা পচায়ে কম্পোস্ট করে যদি জমিতে দেন তাহলে পটাশের ঘাটতি কমে যাবে। সহজ। দর্শক, আজ যেতে হবে, তবে দেখা হবে অন্য কোনো গন্তব্যে।